ক্যাম লুকে দক্ষ হয়ে গেছেন। ক্যাম লুক, হাতের পজিশন, লাইট কোন দিক দিয়ে আসছে, এইসব দিয়ে বাইট চলছে। অনেকে তো ক্যামেরার বাইরের নাটকটা ভালো করেছিলেন, ক্যামেরার বাইরে সমস্ত কিছু লুকিয়ে টাকাটা খেয়ে নিয়েছিলেন। ফলে সেই নাটকটা যদি না করতেন, সেই কাজগুলো না করতেন, তাহলে একটা ক্যামেরার সামনে আজকে এইসব করতে হতো না। এটা তো নাটক হচ্ছে। সব্যসাচী দত্ত কিসের জন্য গেছিল? সব্যসাচী দত্ত কিসের জন্য গেছিল? ব্যক্তিগত কাজে গেছিল, কুণাল ঘোষ বলছে। ব্যক্তিগত কাজে গেছিল? মানে বিকাশ ভবনে কি ব্যক্তিগত কাজ আছে বলুন তো? বিকাশ ভবনটা কি ব্যক্তিগত কাজের জায়গা? বিকাশ ভবনটা আমি জানি না সব্যসাচী দত্তের কি ব্যক্তিগত কাজ বিকাশ ভবনে থাকতে পারে। বলতে পারেন প্রশাসনিক কাজ। ব্যক্তিগত কাজের কোনো জায়গা বিকাশ ভবনে আছে বলে আমার অন্ততপক্ষে জানা নেই। ওখানে ব্যক্তিগত কোনো রুম টুমের ব্যবস্থা আছে নাকি? আমার তো জানা নেই। লোকে বিকাশ ভবনে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে, শিক্ষা দপ্তর আছে 5টা ফ্লোর জুড়ে, অন্যান্য দপ্তর আছে। আমি জানি না ব্যক্তিগত কোন জায়গা আছে। গেট ভাঙা বা ধরুন মারা, এই সমস্ত কথাবার্তা বলছেন, এই গেট ভাঙার জায়গায় যেতে হলো কিসের জন্য? তারা বলে দিক যে এর আগে তো বলেছিল ওই ফিরহাদ হাকিমি যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, মন্ত্রিসভায় যদি কেউ অপকর্ম করে তাহলে কালেকটিভ রেসপন্সিবিলিটি মন্ত্রিসভার সকলের। অপকর্ম কে করেছে? পার্থ চ্যাটার্জি। ফিরহাদ হাকিম বলেছিল কালেকটিভ রেসপন্সিবিলিটি, সকলের কালেকটিভ রেসপন্সিবিলিটি রয়েছে। তাহলে সকলে মিলে কোথায় যাবেন? যেখানে পার্থ চ্যাটার্জি আছে সেখানে যাবেন তো? কালেকটিভ রেসপন্সিবিলিটি নেবেন তো? এই কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা যদি যদি ফিরহাদ হাকিমের সব কথা সত্য হয়, তাহলে কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা সত্য মেনে নিয়ে সকলে মিলে জেলে চলে যান। এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারময় কে করেছে? ওই লুকিয়ে টাকা নেওয়া আজকের এই ক্যামেরার সামনের আজকের এই ছেলে মেয়েদের পরিণতির কারণ। সেদিন লুকিয়ে টাকাটা যদি না নিতেন, সেদিন ক্যামেরার সামনে যে কাজ করা যায় সেই কাজটুকু যদি করতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। যদি ইন ক্যামেরা যদি ইন্টারভিউটা নিতেন, আইনে যেভাবে লেখা আছে ওই ক্যামেরাতে ছবি তুলে যদি ওএমআর শিটটি রেখে দিতেন, তাহলে এই দিন দেখতে হতো না। দয়া করে ক্যামেরার সামনে যে কাজ করা যায় সেই কাজটুকুই করুন, অন্ততপক্ষে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে। দয়া করে ক্যামেরার পিছনে অন্ধকারে দরজা বন্ধ করে টুক করে টেবিলের নিচ দিয়ে টাকাটা নেওয়া, ওই কাজগুলো করবেন না। ওই কাজগুলো করলে এই ক্যামেরার সামনে ছেলে মেয়েদের এই কাজগুলো করতে হচ্ছে। দেখুন, আরে এটা তো অত্যন্ত আমি বলবো যে অমানবিক কথাবার্তা, যে ছেলেমেয়েরা চাকরি হারিয়েছেন। দেখুন, অনেকেই বলতে পারেন যে আপনি তো মামলা করেছিলেন, মামলাটা করতে হলো কিসের জন্য? এই যে যোগ্য অযোগ্য, বৈধ অবৈধ সেগ্রিগেশন করে দিল নাটাকে করে দিল না তো যাদের উপর দায়িত্ব ছিল। দায়িত্ব তো আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস আহমেদ ছিল না, দায়িত্ব তো ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়দের উপরে। তারা করে নেই, তাদের না করার জন্য এই ছেলে মেয়েদের এই পরিণতি। ওই একজনেরও চাকরি যাবে না, কথা বলার কারণ কি ছিল? যদি বলতেন যারা অযোগ্য, যারা অবৈধ, তাদের সকলের চাকরি চলে যাবে। বৃষ্টি মুখার্জিদের চাকরি থাকবে না, অঙ্কিতা অধিকারের চাকরি থাকবে না, অন্যান্য যারা অবৈধ পদ পেয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে না, সেটা যদি বলতেন তাহলে এই দিন দেখতে হতো না। বুঝতেই পারছেন কোমর ভাঙা একটা সরকার সেটা চলছে, এবং তাদের এই টাকাগুলো তো অ্যাকচুয়ালি জনগণের কাছ থেকে কর হিসেবে নিয়েছে, সেই টাকায় মোচ্ছব করেছে। সেই টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে বসে দেখেছে, টলিউডের নায়ক নায়িকাদের নৃত্য দেখেছে, ওই টাকা নিয়ে মেলা করেছে, খেলা করেছে, ওই টাকা নিয়ে এন্টারটেনমেন্ট করেছে। এখন তো সরকারটা তো আর জনগণের হিতার্থে ব্যবহৃত হচ্ছে না, সরকারটা ব্যবহৃত হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাস। সেটা বলেননি বলে আজকে এই দিন দেখতে হচ্ছে। এই দুর্ভাগ্যজনক পরিণতির কারণ হচ্ছে এই সমস্ত লোকজনেদের বেসিক্যালি এই ক্যামেরার পিছনে গিয়ে লুকিয়ে লুকিয়ে টাকা খাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়রা, কুণাল ঘোষরা সেটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই দেখুন, গণতান্ত্রিক আন্দোলন সেটা সাংবিধানিক অধিকার। এই গণতান্ত্রিক আন্দোলনের যদি ব্যত্যয় ঘটে থাকে, তার জন্য আইনি পদক্ষেপ আছে, এবং সেটা কখনোই এটা হতে পারে না যে পুলিশ গিয়ে
যাচ্ছে তাইভাবে লাঠিচার্জ করবে। আনুপাতিক হারে বল প্রয়োগ, ওইভাবে পিটিয়ে মারা, ওটা আনুপাতিক হারে বল প্রয়োগ হলো? পিটিয়ে মারলেন, এমন মারা মেরেছেন, ছেলেমেয়েরা মানে কারোর পা ভেঙেছে, কারোর মাথা ফেটেছে, হাঁটতে পারছে না। আর সবথেকে বড় কথা হচ্ছে মহিলাদের উপরে কি অত্যাচার করেছেন। একে তারা চাকরি হারিয়েছে, তারপরে তাদের উপরে এইভাবে লাঠিচার্জ, তাদের উপরে এইভাবে অত্যাচার। দেখুন, একটা কথা বলি, যে মিথ্যা কথাটা যদি সেদিন না বলতেন যে একজনেরও চাকরি যাবে না, এই মিথ্যাচারের জন্যই তো আজকে সকলের চাকরি চলে গেল। এই মিথ্যাচারটা বন্ধ করুন, যত তাড়াতাড়ি মিথ্যাচার বন্ধ করবেন ততই মঙ্গল। তারপরে তিনি বলছেন যে এই যে 26,000-এর যে রায়, এখানে সিপিএম এর আইনজীবীরাই যে চাকরি খেয়ে নিয়েছে। কুণাল ঘোষ আবারও সেই একই মন্তব্য করছে আজকের প্রেস মিটে। তা আপনার আইনজীবীরা কি করছিল? জনগণের করের টাকার আইনজীবীরা কি করছিল? যদি সিপিএম এর আইনজীবী প্রথম কথা সিপিএমের বা আরএসপির বা বিজেপির হয় না, বা কংগ্রেসের হয় না। আইনজীবী হয়, আইনজীবী অ্যাডভোকেট অ্যাক্ট অনুযায়ী তিনি আইনজীবী হন, কোনো একটি পক্ষের হয়ে অ্যাপিয়ার করেন। আর এই মামলায় আমি কোনো দিন কুণাল ঘোষ যদি দেখিয়ে দিতে পারেন তাহলে বাধিত হব যে এই মামলায় কোথায় সিপিএমই বা কোথায় পার্টি ছিল, বিজেপি বা কোথায় পার্টি ছিল, বা অন্যান্য রাজনৈতিক দল কোথায় পার্টি ছিল। এখানে মামলা করেছে বঞ্চিত চাকরি প্রার্থীরা। সেই মামলার যে সারবত্তা ছিল কলকাতা হাইকোর্টে প্রুফ, সুপ্রিম কোর্টে প্রুফ, জনগণের করের টাকায় চোর বাঁচাতে গেছিল, পারেনি। ও যাদের সিপিএমের আইনজীবী বলছে, সেই আইনজীবীদের আর্গুমেন্টে জনগণের করের টাকায় চোর বাঁচাতে পারেনি কুণাল ঘোষরা। ওরা তো গেছিল চোর বাঁচাতে, যাতে পার্থ চ্যাটার্জিরা জেলে না যায়, এই টাকা খেয়েছে এটা যাতে ধরা না পড়ে। ওরা যাদেরকে ভালোবেসে চাকরি দিয়েছে আর কি, ওই অঙ্কিতা অধিকারী, বৃষ্টি মুখার্জিদের, তাদের যাতে চাকরি না যায় এই কারণেই তো গেছিলেন। কিন্তু সেগুলো তো সব গেছে। বৃষ্টি মুখার্জিদের চাকরি গেছে, অঙ্কিতা অধিকারীদের চাকরি গেছে, অঙ্কিতা অধিকারী যা টাকা পেয়েছিল সেগুলো ফেরত লাগবে। আর ওদের যারা টাকা দিয়েছিল ওই সমস্ত অবৈধভাবে, অবৈধ চাকরি প্রাপকদের প্রত্যেকের টাকা ফেরত লাগবে। শেষ একটা প্রশ্ন, 25% ডিএ, বকেয়া ডিএ, সেটা ফেরত দিতে বলেছে একেবারে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে। এতে করে কি রাজ্য সরকার কোনোভাবে চাপের সম্মুখীন হলো? দেখুন, তারাই তো বলেছে তাদের মেরুদণ্ড বা কোমর ভেঙে গেছে, ব্রেকিং এফেক্ট হয়েছে। তো যাদের কোমর ভেঙে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে, এই টাকা দেওয়ার ফলে তাদের বুঝতেই পারছেন কোমর ভাঙা একটা সরকার সেটা চলছে, এবং তাদের এই টাকাগুলো তো অ্যাকচুয়ালি জনগণের কাছ থেকে কর হিসেবে নিয়েছে, সেই টাকায় মোচ্ছব করেছে। সেই টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে বসে দেখেছে, টলিউডের নায়ক নায়িকাদের নৃত্য দেখেছে, ওই টাকা নিয়ে মেলা করেছে, খেলা করেছে, ওই টাকা নিয়ে এন্টারটেনমেন্ট করেছে। এখন তো সরকারটা তো আর মানে জনগণের হিতার্থে ব্যবহৃত হচ্ছে না, সরকারটা ব্যবহৃত হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাসে। কিন্তু তিনি যে বলছে তার কাছে টাকা নেই, তিনি এগুলো দেবেন কি করে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধাম উদ্বোধন হচ্ছে, বিভিন্ন প্রকল্প উদ্বোধন হচ্ছে। দেখুন, টাকা যদি না থাকে তাহলে আপনাকে রেড রোডে বসে নৃত্য দেখতে কে বলে? যে আপনার বাড়িতে আপনি আয় করেন, আপনি প্রথমে চাল ডাল কেনেন নাকি সিনেমার টিকিট কেনেন? আপনার বলছেন ভাঁড়ে মা ভবানী, আর আপনার নৃত্য দেখার এত শখ কেন? হ্যাঁ, আপনার নৃত্য না দেখলে হয় না? হ্যাঁ, টলিউডের নায়িকাদের নৃত্য দেখতেই হবে আপনাকে রেড রোডে বসে বসে। হ্যাঁ, এই নৃত্য দেখার প্রোগ্রাম কতদিন চলবে? হ্যাঁ, নৃত্য দেখবেন, আপনার বড় বড় ছবি টাঙাবেন, আপনি মেলা করবেন, খেলা করবেন, আপনি এই প্রশাসনিক সভার নাম করে বেসিক্যালি ওই আগেকার দিনে রাজা যেমন যেত, গিয়ে সেখানে গিয়ে তার সমস্ত পারিষদবর্গদের নিয়ে গিয়ে সেখানে গিয়ে বসতো, তারপরে সব লোকজন এসে সেখানেও মানে ওই নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, ব্যক্তি পুজো করতে হবে সেই জন্য তিনি যাচ্ছেন, সকলকে ডেকে নিচ্ছেন। খরচা হয় না? একটা প্রশাসনিক সভার নাম করে কত টাকা করে খরচা করেছেন? কি প্রয়োজন? আপনি প্রশাসনিক সভা নিশ্চিতভাবেই করবেন, কিন্তু প্রশাসনিক সভা করার নাম করে কোটি কোটি টাকা খরচা করা, মেলা করা, খেলা করা, এই রেড রোডে নৃত্য দেখা,
আরে লোকে শুনুন, লোকে পুজো দেখতে যেত, লোকে ঠাকুর দেখতে যায়, ওনার উল্টো, উনি রেড রোডে বসে থাকবেন, ঠাকুর এসে ওনাকে দেখা করে যেতে হবে। লোককে ঠাকুর দেখতে যায়, ঠাকুর এসে ওনাকে দেখা করে যেতে হবে। রেড রোডে উনি বসে আছেন, তার সঙ্গে বলিউডের লোকজন নৃত্য করবে। এই যদি কারোর মানে মানসিকতা হয়, দেশের জনগণের করের টাকা এভাবে নষ্ট করে, দিয়ে বলছেন আমার মানে মা বাবা নেই, আমি টাকা দিতে পারবো না, আমার পেছন ফেটে যাবে, এইসব বলে তো লাভ নেই। ফলে এই যে ব্যাক ব্রেকিং, ওসব মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, কোমর ভেঙে যাচ্ছে, এসব বলে তো লাভ নেই। এই কোমর ভাঙা সরকার আর কতদিন চালাবেন? এই বেকার কোমর ভাঙা সরকার, কোমর টোমর ভেঙে গেছে, এর আগে অনেক কিছুই বলেছেন। একটা অদক্ষ, অকর্মণ্য, দুর্নীতিগ্রস্ত লোক যদি সরকার পরিচালনা করে, তাহলে যা হওয়ার তাই হয়েছে। এক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই ঘটেছে। আর তার সঙ্গে ওই যে উনি অদক্ষ, অকর্মণ্য তো বটেই, দুর্নীতিপরায়ণ তো বটেই, আর তার সঙ্গে যুক্ত হয়েছে এন্টারটেনমেন্ট। ফলে এটা এন্টারটেনমেন্টের সরকার চলছে, দুর্নীতিগ্রস্ত একটা সরকার, অদক্ষ অকর্মণ্যদের একটা সরকার। তারা এখন যাই হচ্ছে সব কিছুতে দোষ দেখছে আমাদের। এবার বলবেন যে ওই 25% দিয়ে অন্তর্বর্তীকালীনভাবে দিতে বলেছে, কেন জবাব দিতে হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিদ্যাস্বামী বলবে 2 দিন পরে, ওদের ইন্টারভিউ নেবেন বলবে।